স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। আইমানের পর এবারে না ফেরার দেশে শিশু মাকিনো। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15তে। শোকাহত সন্তানহারা পরিবার। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান অন্তত 15 জনকে কাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এদিকে চিকিৎসা সেবায় যুক্ত হয়েছে চীনা মেডিকেল টিম। চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে 10 বছরের শিশু আইমান। বার্ন ইনস্টিটিউটে শেষ হলো তার 3 দিনের বেঁচে থাকার লড়াই। লাশবাহী গাড়িতে যেন শুয়ে আছে মাইলস্টোনের ফুল। শোকে শুকিয়ে গেছে সন্তানহারা বাবা মার চোখের জল। কেন বাঁচানো গেল না বুকের ধনকে, তা নিয়ে আছে নানা আক্ষেপ। বাচ্চা কি কারণে কিভাবে মারা গেল আমরা কিছুই বুঝতে পারলাম না। দেশবাসীর কাছে দোয়া প্রার্থী, আমাদের ওই বাচ্চাটার জন্য দোয়া করবেন। আইমানের পর 13 বছর বয়সী মাকিনো চলে গেল না ফেরার দেশে। চিকিৎসকরা বলছেন তার শরীরের 70% দগ্ধ ছিল। বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বার্ন ইনস্টিটিউট পরিচালক জানালেন সবশেষ অবস্থা। পাশাপাশি সুখবর দিলেন শনিবার থেকে চিকিৎসাধীন 15 জন পাবেন ছাড়া। 4 থেকে 5 জন রোগীকে আমরা ছুটি দিয়ে দেব এবং পরবর্তীতে আরো প্রতিদিনই আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো। ভেন্টিলেশনে ছিল যে কয়েকজন, তাদের মধ্যে 2 জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। বার্ন ইনস্টিটিউটে এখনো সংকটাপন্ন 5 শিশু। চিকিৎসার সবশেষ খবর জানতে শুক্রবার সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক ও সচিব। জানান সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন বাংলাদেশের চিকিৎসকদের সাথে। আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য। আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন। আমাদের 6 জন ইউনিট চিফ আছে, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবেন। পরামর্শ যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা সেখানে স্ট্যান্ড করবো। পরামর্শ তো যে কেউ দিতে পারে। গত 3-4 দিনের চেয়ে ভিড় কমেছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। নেই কোলাহল, বরং হাসপাতালের পরিবেশ অনেকটাই শান্ত ও নীরব। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানহারা শোকার্ত পরিবারের পাশে ঢাল হয়ে যিনি থাকেন তিনিই বাবা। সব শোক সামলে তিনিই দাঁড়ান আদরের সন্তানের জানাজায়, দোয়া চান সবার কাছে। বুকে পাথর চাপা কষ্ট, তবুও পরিবারের ছায়া হয়ে থাকা সেই সব বাবাদের কথা জানাচ্ছেন রিশাদ হাসান। যে শোক সংবাদে থেমে গেছে শহরের সব কোলাহল। লাশবাহী গাড়িতে সন্তানকে নিয়ে এসেছে যে, সেই তো জানে বুকের ভেতরে কি করে গ্রাস করে ভিসুভিয়াস। নিহতের জানাজায় দাঁড়ানো পিতা জানেন সন্তানের জন্য জীবনের শেষ বাস্তবতার মুখে দাঁড়াতে ঠিক কতটা শক্তি লাগে। তারা বাবা, সন্তানের জন্য যেন সবকিছুই করতে পারেন। যেমন ছোট্ট আয়মানের জন্য দুহাত জোড় করে ক্ষমা চাইলেন পিতা। সন্তান হারানোর শোকে পাথর হয়ে যাওয়া আরেক পিতা মুকুল। মাইলস্টোন ট্র্যাজেডিতে তিনি হারিয়েছেন তার বড় ছেলে সাদকে। পরিবারের জন্য নিজেকে ধরে রেখেছেন। যেখানে যে কোথাও লিস্ট নাই, নাম নাই, ট্রেন করতে 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 কুর্মিটুল হাসপাতাল যাওয়ার পর সিএমএইচে গেছে লাস্ট। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সিএমএইচে যাওয়ার পর ওখানে আদরের মেয়ে সারিয়া আক্তারের পিতা রফিক, তিনি জানেন সন্তাপ কথাটাতে তাপ লুকিয়ে আছে কতটা। তো ওই দিনে ঠিক বরাবর এমন ঘুম থেকে আমার উড়াইছে। উড়ানোর পরে আমি তাহলে 300 টাকা দিচ্ছি। সে বলতো সব 100ই হবে আমার। আমি বললাম মা, টাকা থাকলে শরীর গরম থাকে, টাকা না থাকলে দুর্বল হয়ে যায় মানুষ, নিয়ে যাও 300 টাকাই। হালকা হাসি দিয়ে পরে বলে ঠিক আছে। পরে আবার চুমা দিলাম, পরে স্কুলে চলে গেল। এই মেয়ের আমি শেষ জীবিত অবস্থায় আর কি জীবন দশায় শেষ কথা হয়েছিল মেয়ের সাথে। এসব বিয়োগের গল্পে বাবারা নিজেদের সামলে নেন। হয়তো বাবারা কাঁদেন না, নয়তো আমরা তা দেখি না। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশের সাম্প্রতিক ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে বিএনপি। দলটির নেতারা বলছেন জাতীয় ঐক্যের কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র সফল হবে না।
আর অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগও করেছেন বিএনপি নেতাকর্মীরা। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। শুক্রবার উত্তরার দিয়াবাড়িতে নিহত আনিকার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই দিন তুরাগ থানার নয়ানগরে নিহত সাদিয়ার পরিবারে খোঁজ নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আর নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সমবেদনা জানান শোকাহত পরিবারকে। এ সময় সরকারের সাম্প্রতিক অবস্থানের সমালোচনা করেন তারা। বলেন, নির্বাচন বিলম্বিত হলে প্রশ্নের মুখে পড়বে সরকার। সরকার যদি সত্যিকার অর্থে অ্যাসার্ট করতে সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা দেখা দেবে। এই গত কিছুদিন যাবৎ যেসব ঘটনা ঘটছে, পরিকল্পিতভাবে ঘটনা হচ্ছে, যত ইলেকশন দেরি হবে তত ঘোলা পানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। এই পরিস্থিতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করেন, আসেন সবাই একসাথে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই, দেশের মানুষের পাশে দাঁড়াই, গণতন্ত্র ফিরিয়ে আনি, সেই লক্ষ্যে সবাই কাজ করি। একই দিন তুরাগ এলাকায় নিহত নাজিয়া ও নাফির পরিবারকে সমবেদনা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনা নিয়ে অপরাজনীতি না করার আহ্বান জানান তিনি। পরিবারের বাবা মা সবাইকে আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য। এদিকে দুর্ঘটনার শিকার বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে স্বজনহারা পরিবারের প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দেন তিনি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। জনপ্রতিনিধিরা সততার পরিচয় দিলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সিঙ্গাপুর কিংবা চীনের মতো হতো বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার সকালে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রুকন সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। বলেন, প্রচলিত যে আইনগুলো রয়েছে তা প্রয়োগ হলে দেশে 10% দুর্নীতিও থাকতো না। তার দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সব অপকর্ম বন্ধ করবে বলেও আশ্বস্ত করেন ডক্টর শফিকুর রহমান। কোন আইন আছে তার প্রয়োগ নাই, যে আইনটা আছে এইটারও যদি প্রয়োগ থাকতো, সমাজের দুর্নীতি, সমাজের দুর্বৃত্তপনা 10 ভাগের 1 ভাগে নেমে আসছে। এটার তো প্রয়োগ নেই। তা আবার প্রয়োগ আছে উল্টা প্রয়োগ। আপনি মারা গেছেন, আপনার ছেলে হবে আপনার হত্যা মামলার আসামি। মেরেছে সরকারের দুষ্ট বাহিনী অথবা গুন্ডারা, আপনার ছেলেকে করবে খুনের মামলার আসামি। শেখ হাসিনার রেখে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি, এমন মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পথসভায় এসব কথা বলেন তিনি। আর এরপর সিলেটে যান দলটির শীর্ষ নেতারা, সেখানেও পদযাত্রা এবং পথসভা করেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সুনামগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রা শুরু করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ট্রাফিক পয়েন্টে গিয়ে পথসভা করেন তারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারে কাজ করছে এনসিপি। চলতি মাসেই জুলাই সনদ আদায়ের হুঙ্কারও দিয়েছেন তিনি। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গেছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না, এটা আমাদের দায়িত্ব। পথসভায় মুজিববাদ নিয়ে নানা সমালোচনা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী মানুষেরা যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আওয়ামী সীমাদাসদেরকে বাংলাদেশে আমরা আসতে দেব না। পরে সিলেটের উদ্দেশ্যে সুনামগঞ্জ ত্যাগ করেন এনসিপির নেতারা। বিকালে দেখা করেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে। বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যে একাডেমিক পরিবেশ চেয়েছি, রাজনৈতিক সহাবস্থান চেয়েছি, গণতান্ত্রিক পরিবেশ চেয়েছি, সেইটা যাতে বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত হয়। এরপর সিলেট মহানগরের চৌহাট্টা থেকে পদযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে পদযাত্রাটি শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গিয়ে আবার হেনস্থার শিকার হয়েছেন এক সাংবাদিক। শার্টের বোতাম লাগাতে বলেন থানার এসআই, আর দামি ফোন থাকলে ছিনতাই তো হবেই এমন কথা বলেছেন ওসি। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে এমন অভিজ্ঞতা হয় ওই সাংবাদিকের। ফেসবুকে সব কথা খুলে বলেন তিনি, আর তারপরই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। ওই ভদ্রলোক আমাকে বলেন যে আপনার বোতাম লাগান, এবং উনি বেশ উদ্ধতভাবে কথাটা বলেছিলেন। শার্টের বোতাম লাগান, দামি ফোন ব্যবহার করেন, তাহলে তো ছিনতাই হবেই। কথাগুলো বিপদে পড়ে থানায় যাওয়ার পর বলেন পুলিশ সদস্যরা। অভিযোগ একজন সেবাগ্রহীতার। ঘটনাটি বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর বেরিবাদ এলাকায়। ছিনতাইয়ের শিকার হন সাংবাদিক মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ওয়াদুদ। সহযোগিতা চাইতে মোহাম্মদপুর থানায় যান তিনি। আমি তার র্যাঙ্ক ট্যাঙ্ক ব্যাপারে কিছু জানি না। উনি যেহেতু সাদা পোশাকে ছিলেন, তখন উনি আমাকে বললেন যে আপনি সবগুলো বোতাম লাগান। তখন আমার শুধু এই টাই বাটনটা খোলা ছিল। অফিসার ইনচার্জ আমাকে বলেন যে আমি একজন ওসি হয়ে আমি এই কম দামি ফোন ব্যবহার করি। তিনি এইভাবে তার ফোনটা আমার সামনে দেখান এবং বলেন আমি কম দামি ফোন ব্যবহার করি, আপনি যদি একটা দামি ফোন নিয়ে ঘুরে বেড়ান তাহলে তো ছিনতাই হবেই। ঘটনায় প্রথমত ডিউটি অফিসার, তার আশপাশের দুইজন অফিসার। থানা পুলিশের সহযোগিতা না পেয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ওয়াদুদ। তার অভিজ্ঞতা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। সমালোচনার ঝড় উঠলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সাব ইন্সপেক্টর জসিম, এএসআই আনারুল আর দুজন কনস্টেবল, যে পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে ওনার সঙ্গে একটু মিসকন্ডাক্ট করেছে, তাদেরকে আমরা তাৎক্ষণিক ক্লোজ করি। 14 ঘন্টার মধ্যেই আমরা ওনার যে ছিনতাইকৃত যে মোবাইল ফোন সেটি উদ্ধার করি এবং ওনার দ্বারা শনাক্তকৃত যে আসামি, সেই মূল ছিনতাইকারী সহ আমরা 3 জন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জুন মাসের সেরা কর্মকর্তার স্বীকৃতি পান আলী ইফতেখার হাসান। হেনস্থা করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে আপনি বলেছেন যে দামি ফোন ইউজ করলে তো ছিনতাই হবেই। না, এই কথাটা আমি এইভাবে বলি নাই, কথাটা ফেব্রিকেট হয়ে গেছে। তো কথাটা আমি বলেছি অনেক দামি ফোন, এত দামি ফোন আসলে সাবধানে চলাফেরা করা উচিত। দামি ফোন হলে ছিনতাই হবে এই কথা আমি বলি নাই। ভুক্তভোগী বলছেন ঘটনা ভাইরাল না হলে হয়তো কোনো প্রতিকারই পাওয়া যেত না। এদিকে পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। মোহাম্মদপুর থানার ওসির পদত্যাগের দাবি করেছেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার এজাহারভুক্ত আসামি টিটুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। আর এছাড়া মামলার এজাহারের বাইরে থাকা 4 জনকে গ্রেপ্তার ও নিজেদের নিরাপত্তার দাবি জানান তারা। শুক্রবার সকালে মানববন্ধন থেকে এসব দাবির কথা উঠে আসে। 12 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়। ওই দিন রাতেই 23 জনকে আসামি করে মামলা করে সোহাগের পরিবার। তবে সিসি ক্যামেরায় দেখা না যাওয়া 4 জনকে এজাহার থেকে বাদ দেয় পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সোহাগের পরিবারের সদস্যরা হত্যার সাথে জড়িত সকলের ফাঁসি দাবি করে হত্যার মাস্টারমাইন্ড পুরান ঢাকার আনোয়ারুল হক, কাইয়ুম মোল্লা, সরওয়ার হোসেন টিটু, রাকেশ, মুজাফফর হোসেন বাবুলকে গ্রেফতারের জোর দাবি জানান। যারা মূলত আসামি তাদের একজন তো ধরা পড়েছে, এখন টিটু বাইরে আছে। তো আমি চাই দ্রুত তাদের আমার হাজবেন্ডের সঠিক বিচারটা জানি, দ্রুত তাদেরকে শাস্তি দেওয়া হোক। এরকম কঠিন শাস্তি দিচ্ছেন, পরবর্তীতে কেউ এরকম কাজ না করতে পারে। আমার বাবাকে যারা মারছে, মেন যারা হতাম সরওয়ার হোসেন টিটু, তাকে এখনো ধরা হচ্ছে না। তার মানে তো আমরা সুরক্ষিত না। টিটুকে অতি দ্রুত ধরা হোক এবং এজাহারে যাদের নাম কাটা হয়েছে এই 4 জনকে দ্রুত এজাহারে তাদের নাম যুক্ত করা হোক। বলেন এই আসামিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত মৃত লালচাঁদ সোহাগের পরিবারের সদস্যরা নিরাপদ নয়। যে কোনো সময় ক্ষতি করতে পারে এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সরওয়ার হোসেন টিটু। যারা যারা মূল হোতা তাদেরকে অ্যারেস্ট করা হোক। এখন পর্যন্ত কিন্তু সরওয়ার হোসেন টিটু অ্যারেস্ট হয় নাই। আর উনি অ্যারেস্ট না হইলে কিন্তু আমরা বাদীপক্ষ বা আমরা যে সোহাগের পরিবার কিন্তু সুরক্ষিত না। পরবর্তী প্রজন্মকে প্রতিহিংসার হাত থেকে বাঁচাতে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান পরিবারের সদস্যরা। জুবার সানি, নিউজ 24, ঢাকা। রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী ব্রয়লার এবং সোনালী মুরগির দাম গত 2 সপ্তাহে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা করে। মিনিকের চাল, সবজি এবং মরিচের বাজারও এখন চড়া। বৃষ্টির কারণে সরবরাহ কমার খোড়া অজুহাত বিক্রেতাদের।
গত 2 সপ্তাহ ধরে রাজধানীর বাজারে বেড়েছে বিভিন্ন সবজির দাম। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়, অথচ এই মরিচের কেজি ছিল 80 থেকে 120 টাকা। বিক্রেতারা জানান, মৌসুমী বৃষ্টির কারণে কাঁচামরিচের সরবরাহ কম, তাই বাড়ছে দাম। বৃষ্টির কারণে মাল আসতে পারে না বা খেতে পানি জমে যায়, মরিচ নষ্ট হয়। এই কারণে ইন্ডিয়ার থেকে মরিচগুলো যখন আসে তখন দাম বাড়তে থাকে। দাম বেশি, কিনলাম আধা কেজি, অল্প কিনলাম। শুধু কাঁচামরিচ নয়, বাজারে অন্যান্য সবজির দামও বেড়েছে। করলা, কাঁকরোল, বরবটি, পটল সহ সবজির কেজি এখন 60 থেকে 80 টাকা। দেশি টমেটোর সরবরাহ একেবারেই না থাকায় বাজারে বিক্রি হচ্ছে ভারতীয় টমেটো, যার কেজি 140 থেকে 150 টাকা। বেগুনের দাম মানভেদে 80 থেকে 120 টাকা পর্যন্ত উঠেছে। সবজির অনেক দাম, 60 টাকার নিচে কোনো সবজি নেই। এটা আমাদের জন্য আরেকটু কম হলে আমাদের জন্য ভালো। টমেটোর দাম বেশি, এটা ইন্ডিয়ান জিনিস, এটা 140 টাকা কেজি। আর বেগুন, গোল বেগুন একটু দাম বেশি, 100 টাকা 120 টাকা। শসা, দেশি শসা হচ্ছে আপনার 100 টাকা 120 টাকা কেজি। এদিকে প্রায় 1.5 মাস আগে বেড়ে যাওয়া চালের দাম কমার কোনো লক্ষণ নেই বাজারে। মুরগির বাজারেও দেখা গেছে দামের ঊর্ধ্বগতি। আমদানি কম মাল, এই কারণে কম বাড়িয়ে গেছে। আবার আমদানি না হলে তার কমবো না। সাধারণ মানুষ থেকে মানুষ জানতেছেন, জানার পরে এটা কখনো কি কার্যকরী হইতেছেন এই জিনিসগুলো, বললে না সে এগুলো উপরে থেকে এগুলো নিচে আসতো। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে 170 থেকে 180 টাকায়, যা সপ্তাহ আগে ছিল 150 থেকে 160 টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে হয়েছে 310 থেকে 320 টাকা, যা আগে ছিল 280 থেকে 300 টাকা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে আন্তর্জাতিক পরিবহনে নেয়ার কাজ করছে সরকার, বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউসের স্টক হোল্ডারদের সাথে মত বিনিময় সভায় এই কথা জানান তিনি। অন্যদিকে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড চট্টগ্রাম বন্দরের এনসিটির দায়িত্ব নেওয়ার পর কন্টেইনার হ্যান্ডলিং বাড়ার পাশাপাশি কমেছে জাহাজের গড় অবস্থানোর সময়। এছাড়া কাস্টমস সংক্রান্ত জটিলতা দূর করে আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আনার লক্ষ্যে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে এনবিআর। বিভিন্ন ছোটখাটো সমস্যা আছে যেগুলো আমরা একটা ত্রিপাক্ষীয়, এটা একটা বেসিক্যালি একটা ব্যাপার, এটার সাথে আমরা চিটাগং পোর্ট, মন্ত্রণালয়, সিডিডিএল এবং আমরা সম্মিলিতভাবে সেই সমস্যাগুলো সমাধান করছে। আমাদের যদি এফিসিয়েন্সি বাড়াতে হয় তাহলে আমাদেরকে বাহিরের নো হাউ টেকনোলজি আনতে হবে। আমরা যদি নিজেরা করছি ঠিকই, নিজেরা অনেক এফিসিয়েন্টলি করছি, কিন্তু এই এফিসিয়েন্সি বাড়াবার জন্য আমাদের দরকার হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রবেশ করা। ম্যাচ হারলে দলের আত্মবিশ্বাস একদম তলানিতে চলে যায়, আর তাই পরীক্ষা নিরীক্ষার চেয়ে ম্যাচ জেতাতেই বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-20 নিয়ে এমনই পর্যবেক্ষণ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের বিদেশের মাটিতে সিরিজ খেলানোর পরামর্শ তার। টি-20 অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে টানা 2 সিরিজ জিতিয়েছেন লিটন দাস। একটা বিদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে, আর একটা ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। তবে সিরিজ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও শেষ ম্যাচের পারফরমেন্স ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে। উইনিং কম্বিনেশন ভেঙে দলে 5 পরিবর্তন আসলে কতটা যৌক্তিক? সরাসরি জবাব দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সিরিজটা কিন্তু পুরো 3-0 করা যেতে পারতো। ইম্প্রোভাইজ একটু বেশি হয়ে গেছে, এত বেশি চেঞ্জ না করে একটু ফাইন টিউন করলে হয়তো হতো। এই ধরনের ম্যাচগুলো জিতলে পরে টিমের মধ্যে আমার মনে হয় যে একটা হেলদি কনফিডেন্সটা আসে। মিরপুরের উইকেট নিয়ে বরাবরই বিতর্ক থাকে। সামনে এশিয়া কাপ, তার আগে এমন রহস্যময় পিচে ম্যাচ আয়োজন কতটা বাস্তবসম্মত? এরকম উইকেটে খেলে আপনি যে কোনো ওয়ার্ল্ডের বড় বড় দেশ নিয়ে আসেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, তারা কেউ কিন্তু এখানে খেলতে পারবে না। তাদের সাথে আপনি 100% আমি বলে রাখবো যে তাদের সাথে ম্যাচ জিতবেন, বিকজ এরকম উইকেটে তারা খেলে অভ্যস্ত না। কারণ টি-20 ফরম্যাটে যেসব প্লেয়াররা খেলে তারা সব ফ্ল্যাট উইকেটে 300 রানের খেলা খেলে। নাইম শেখকে নিয়ে বিতর্ক নতুন নয়। এক ম্যাচে ঝলক, পরের 5 ম্যাচ নিস্তব্ধতা, এটাই যেন তার চেনা রূপ। ওপেনিংয়ে তাই তানজিদ তামিম, ইমনকে আরো বেশি সুযোগ দেওয়ার পক্ষে পাইলট। নাইম শেখ ডোমেস্টিকে ভালো খেলেছে, কিন্তু ইন্টারন্যাশনালি যে রান রেট আর স্ট্রাইক রেটটা যা থাকা দরকার 150 যখন যারা ওপেনিং করবে, সেইটা ওটা মানে নিয়ে আসতে পারছে না। এই ওপেনারটাকে এখন আপাতত এই মুহূর্তে চেঞ্জ করা উচিত। তামিম জুনিয়র এবং পারভেজ ইমন এটাকে বেশি ইম্প্রোভাইজ করা উচিত না। তারা এখনো অনেক পরিমাণে ম্যাচ খেলে নাই। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে বিদেশের মাটিতে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলার তাগিদ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।
দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। আরও সংবাদ এবং বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।